আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ শানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও সে আলোচনা করব, পাশাপাশি বর্ষবরণের উৎসব নিয়েও থাকবে আলোচনার শুরুতে। এবং এই আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যারা এর মধ্যে উপস্থিত রয়েছেন তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব শাম্মী আক্তার, সাবেক সংসদ সদস্য ও সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি উপস্থিত হবেন। তার আগে আমরা আলোচনা শুরু করি। বর্ষবরণ, অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাদেরকে দিয়ে আলোচনা শুরু করি, কারণ আজকে দেখা গেছে রাজধানীতে বোধহয় রাজনৈতিক দলের উৎসব হিসেব করলে আপনারা এগিয়েছিলেন। মানে আপনাদের মতো এত বর্ণাঢ্য আয়োজন অন্যান্য দলগুলোর বোধহয় ছিল না। মানে এই নাচ গান সব মিলে কেমন উৎসব পালন করলেন? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনাকে, আপাকে, আমাদের আজকে যারা দেখছেন সবাইকে সালাম। এবং নতুন বছর, আগামী বছর সবার জন্য ভালো যায় সেই কামনা করে শুরু করছি। নববর্ষ উদযাপনের যেই আয়োজনটা, এটা আসলে আমাদের সংস্কৃতি সেল থেকে করা হয়। গত বছরও আয়োজনটা হয়েছিল, কিন্তু যেহেতু গত বছরটা এত বেশি জাঁকজমকপূর্ণ ছিল না, একদম লাস্ট মোমেন্টে প্রিপারেশন, সবাই জানতো না। দেখা গেছে আগের দিন রাতে, অনেক রাতে সবাই মানে জানতে পেরে পরের দিন সকালবেলা অনেকে টাইম মতো পৌঁছতে পারে। বাট এইবারের আয়োজনটা আমরা সময় নিয়ে, এই যে রাতভর আলপনা আঁকা, তারপরে স্টেজ সাজানো, এই স্টল করা, এই যে এখনো কিছুক্ষণ আগে 7:30-8টার সময় শেষ হলো প্রোগ্রাম। ওই এলাকার যে মানুষের অংশগ্রহণ, এটা শুধু মানে আমাদের এনসিপি ফ্যামিলি না, আশেপাশের সব মানুষ এসে ওখানে আজকে জড়ো হয়েছে। এটা এত ভালো লাগলো। ধরেন, রাজনীতিটা তো মানুষের জন্য না, আর আমাদের যে কালচারাল সেল, এটা ভেরি ভাইব্রেন্ট সেল। আমরা যেহেতু তারুণ্যের প্রতিনিধিত্ব করি, সো আমাদের দল থেকে এই প্রোগ্রামগুলোকে রেগুলার বেসিসে এগুলোকে বেশ প্রায়োরিটি দেওয়া হয়। এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এখানে কোনো রাজনৈতিক আলাপ নাই, কোনো সমালোচনা নাই। এখানে শুধু মানুষের সাথে আনন্দটা ভাগ বাটোয়ারা করে নেবে, এইটাই। জি, উৎসবের মধ্যেও আসলে রাজনীতি থাকে, যদিও এই আপনাদের এই অংশগ্রহণ এক ধরনের বার্তাও রয়েছে যে এই ধরনের উৎসবের অনিশ্চয়তা আপনারা নিশ্চয়ই দেখেন না, সেই বার্তাটিও নিশ্চয়ই দেয়। আরেকটি বিষয় একটু জানতে চাই, সংস্কৃতি মন্ত্রী, অর্থাৎ এটি আসলে বলেনি যে এই শোভাযাত্রা আজকে যেটি হয়েছে, দলীয় না, যেটি সরকার টিএসসিতে হয়েছে, সেটি নিয়ে তো এর আগে মঙ্গল থেকে আনন্দ থেকে এখন আবার বৈশাখী, এই যে নামকরণ নানান রকমের হয়েছে, সংস্কৃতি মন্ত্রী আজকে বলেছেন যে এই নামকরণটা আসলে প্রয়োজন ছিল না, এত নাম পরিবর্তনের। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রথম আসে। আপনি কিভাবে দেখছেন আসলে নাম পরিবর্তন? এই যে এই বিতর্কর বিষয়ে যখন একটু খোঁজ নিতে দেখলাম যে এই শোভাযাত্রাটা কবে শুরু হলো, ইভেন বৈশাখী উৎসব আমেজটা কবে থেকে শুরু হলো, এটা নিয়ে একটু ঘেটে দেখছিলাম। কারণ সংস্কৃতি তো আমরা আসলে জন্ম থেকে বা ছোট থেকে যা দেখছি সেটাই অ্যাডপ্ট করছি না। কিন্তু এত ব্যাকগ্রাউন্ড, সত্যি কথা না, এই ধরনের ঘটনা না হলে হয়তো দেখাও হতো না। এই যে কৃষকদের ঘরে ফসল তোলার যেই উৎসব, সেইখান থেকে মোগল আমলে শুরু হয়েছিল এই পয়লা বৈশাখ আয়োজন করার যে উৎসব। আজকে এইখানে বসে আমরা কয়জন কৃষককে সম্পৃক্ত করে এই আয়োজনগুলো করেছে এবং তাদের ঘরে যাতে ভরপেট খাবার থাকে সেই ব্যবস্থা করেছে, আমি জানি না সেইটা কয়জন খোঁজ নিয়েছে। কিন্তু উৎসব সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে। সংস্কৃতি, আমি মনে করি এটা একটা এভার ইভলভিং একটা ম্যাটার। সংস্কৃতি কখনো এক জায়গায় বদ্ধ হয়ে থাকে না, সময়ের সাথে সংস্কৃতির পরিবর্তন হয়। তো নামকরণের যে বিষয়টা, সেইটা রাজনীতির সাথে যে সংস্কৃতি মিলিয়ে ফেলা, এইটা খুব দুঃখজনক। হ্যাঁ, এই মঙ্গল শোভাযাত্রা বলেন, এইটা কিন্তু আগে বৈশাখী শোভাযাত্রা নাম ছিল। 1990 সালে, আমার ধারণা 90-এর দিকে প্রথম জাহাঙ্গীরনগরে শুরু হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপর চারুকলা এটা শুরু করে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজনটা। 96 সালে প্রথম এটাকে মঙ্গল শোভাযাত্রা নাম দেওয়া হয়। তার আগে কিন্তু এটার নাম ছিল বৈশাখী শোভাযাত্রা। তো এখন আবার এটা দল বদলাচ্ছে, নাম রাজনীতিক পট পরিবর্তন হচ্ছে। আর শোভাযাত্রার এটা খুবই অপ্রয়োজনীয় একটা, আমরা আজকে আমাদের শোভাযাত্রার নাম দিয়েছি নাগরিক শোভাযাত্রা, কারণ নামে কিছু এসে যায় না, আয়োজন এবং আনন্দটাই বড়।
সো এইটা সংস্কৃতিকে আমরা ধারণ করি, বাঙালি সংস্কৃতিকে আমরা লালন করি, সেইটা ধর্ম বর্ণ বিশেষে নির্বিঘ্নে সবাই উৎসব উদযাপন করতে পারুক, এটাই প্রত্যাশা। জি, শাম্মী আক্তার, একটু আপনার কাছ থেকে জানতে চাই, রাজনীতির এই যে বর্ষবরণ নিয়েও রাজনীতি আমরা দেখছি গেল, আসলে আবার আগে আরও পেছনে যেতে হয় যে বর্ষবরণের নামকরণ, এটি আসলে উৎসবে প্রভাব ফেলে কিনা আপনারা কিভাবে দেখেন? যদিও আজকে সংস্কৃতি মন্ত্রী বলছিলেন যে এর প্রয়োজন ছিল না, এটি হয়তো বিএনপিরও তাই মনোভাব। ধন্যবাদ আপনাকে এবং শুভ নববর্ষ আপনাকে এবং এখানে সব আলোচক আছেন দুজন এবং আপনাদের যারা দর্শক আছেন সারা পৃথিবীতে যে যেখানে আছেন সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বছরের প্রথম দিন সবসময়ই মানুষের মধ্যে এই জিনিসটা, বাংলাদেশের মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে যে আজকে কোনো খারাপ কথা বা খারাপ কাজ আমরা না করি, ভালো কিছু দিয়ে শুরু করি, দিনটা যেন ভালো যায়, বছরটা যেন ভালো যায়। আমরা তাই উৎসব দিয়ে শুরু করছি অনুষ্ঠান। তো আমরাও আজকে এই কথাটাই বলতে চাই, শুরুটা ভালো, মানে বছরটা যাতে ভালো যায় সেই জন্য ভালো ভালো কথা আমরা বলি। উৎসবে কিসের প্রভাব পড়বে না বলে বলছিলেন? নামকরণের যে রাজনীতি বা রাজনীতির প্রভাব। হ্যাঁ, নামকরণটা এটা আমার কাছে আমিও মনে করি যে এটা বড় কোনো বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আপনি ভালো কাজ করছেন কিনা, আপনি এই আনন্দটাকে সবার মধ্যে বিলিয়ে দিতে পারছেন কিনা, সবাই সেটাকে উপভোগ করতে পারছে কিনা, এই আনন্দটাকে, এই আমেজটাকে, যেটা এক সময় গ্রামে দেখবেন এখনো এটা চলে, দেখবেন যে বছরের প্রথম দিনে ফার্মেসিগুলোতে বা দোকানগুলোতে সবাই আসে, মিষ্টি খেয়ে যায়, তাদের বছরের পিছনে টাকাগুলো দিয়ে যায়, মানে এই কাজগুলোও কিন্তু হয় নতুন বছরগুলোতে। তো আমরা যেই আনন্দটা বাংলাদেশের মানুষের মধ্যে এই গণতান্ত্রিক সরকার নির্বাচিত হবার পর থেকে আমাদের দল যেটা চেষ্টা করছে যে সকল মানুষকে ভালো রাখার একটা প্রয়াস, দেশটাকে ভালো করে গড়ে তোলার প্রয়াস, সেই কাজগুলো আমরা করতে পারছি কিনা। খুব বেশি দিন তো হয়নি সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তো সেই ক্ষেত্রে ভালো ভালো কাজগুলো আমরা করছি। যেমন আজকে টাঙ্গাইলের সন্তোষে প্রায় 22,000 কৃষককে আপনি হচ্ছে মানে কৃষি কার্ড দেওয়া হয়েছে, এবং যেহেতু বাংলাদেশের মানে প্রায় 80% মানুষ কৃষির উপরে মানে ডিপেন্ড করে চলে বা কৃষি কাজের সাথে সম্পৃক্ত, সেই জন্য তাদেরকে অনেক বেশি প্রায়োরিটাইজ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং এগুলো আমাদের নির্বাচনী ইশতেহারও ছিল যে আমরা এই কাজগুলো করব আমরা যদি সরকার গঠন করতে পারি। আমরা এই বক্তব্যগুলো নিয়ে বাংলাদেশের মানুষের কাছে গিয়েছিলাম, বাংলাদেশের মানুষ মনে করেছে যে এই কাজগুলো করলে তারা ভালো থাকবে, সেটা ফ্যামিলি কার্ড, তারপর কৃষি কার্ড, এবং আপনার ধরেন পেশাদার খেলোয়াড় তৈরি থেকে শুরু করে যে ভালো ভালো পদক্ষেপগুলো গ্রহণ, খাল খনন কর্মসূচি, এই কাজগুলো বাংলাদেশের মানুষ এটার পক্ষে মত দিয়েছে, সেই জন্যই তারা বিএনপিকে বেছে নিয়েছে। তো বিএনপিও দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছে যে এই কাজগুলো বাস্তবায়ন করা, যেগুলো আমরা নির্বাচনী ইশতেহারে দিয়েছিলাম, এই কাজগুলো করলে আমরা মনে করেছি যে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। বাংলাদেশের মানুষ ভালো থাকলে আপনি আমরা সকলেই ভালো থাকবো। আমরা তো চাই যে দেশের মানুষ ভালো থাকুক। ধন্যবাদ। জি, যদিও আপা উৎসবের মধ্যে থেকে একটু রাজনীতিতে প্রবেশ করলেন, আমরাও রাজনীতিতে প্রবেশ করবো। তার আগে একটু উৎসব প্রসঙ্গে আপনার মতামত জানতে চাই। এর মধ্যে অবশ্য জানিয়ে রাখি দর্শকদের, আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। আপনাকে আলোচনায় স্বাগত। যেটি বলছিলাম, আপনার কাছে আলোচনায় আসতে চাই একটু উৎসব কেন্দ্রিক, যে একটা সময় না, অনেক দিন ধরেই আসলে এই উৎসবটি তো চলমান ছিল, এরপরে হামলা, এরপরে আবার রাজনৈতিক পট পরিবর্তনের পর আরেকটি গোষ্ঠীর উত্থান, সেখানে আবার এক ধরনের অনিশ্চয়তা, উৎসব কেমন হবে না হবে, সব মিলে এখন কি আবার উৎসবটি মূল ট্র্যাকে ফিরল বলে মনে করেন? আপনাকে এবং আমার উপস্থিত যারা আছেন খুবই প্রিয় মানুষ, আমি যখন আজকে শুনছিলাম শাম্মী আপার কথা এবং হুমায়রার কথা তখন বলছিলামও যে কাছের মানুষরা সবাইকে নববর্ষের শুভেচ্ছা বছরের প্রথম দিনে। দেখেন, এই নববর্ষের আলাপটা যদি শুধু উৎসব কেন্দ্রিক হতো তাহলে ব্যাপারটা আমার জন্য খুব আনন্দের হতো, কিন্তু আসলে হিস্টোরিক্যাল প্রসেসে একটু বলি, এখানে যে শুরুটা যাত্রাপথ থেকে, এটার অনেকগুলো ঐতিহাসিক লেয়ার আছে। যেমন মনে করেন যখন 1793 সাল, সো লং এগো, ওই টাইমটাতে আপনি এবারও দেখবেন কিছু জায়গায় আমরা দেখলাম বৈশাখী সামথিং আকবর এরকম কিছু একটা প্রোগ্রামও করা হচ্ছে। এখন ফ্যাক্টটা হয়েছে কি, নববর্ষের এই পুরো জিনিসটা হয়েছিল একটা
যেমন জুন টু জুলাই আপনি দেখবেন আমাদের অডিটগুলো হয়, ঠিক একইভাবে কলোনিয়াল পিরিয়ডে আমাদের এই যে কৃষি ফসলি সন, এই ফসলি সনটা, হ্যাঁ ফসলি সনটাকে কর বর্ষ হিসেবে ইনকর্পোরেট করার জন্য কিন্তু মূলত এই পহেলা বৈশাখের এটা হয়। অনেকের একটা মিসপারসেপশন আছে ফজলে আবেদের বই আকবরনামা বা এই ধরনের বইয়ে, বা কিন্তু ইরফান হাবিব তার কাজে দেখিয়েছেন যে এটা একটা মিথ যে সম্রাট আকবর এটা ক্যালেন্ডারটা করেছেন, বাট ইটস নট ট্রু। ফ্যাক্ট হচ্ছে যে উনি মূলত এই পার্মানেন্ট যে সেটেলমেন্টটা হয়েছিল ঔপনিবেশিক সময়কালীন সময়ে কর বর্ষর সাথে মিল রেখে মূলত কৃষি, যেহেতু আমাদের কৃষি প্রধান অর্থনীতি ছিল, এই জন্য আপনার এই মানে পয়লা বৈশাখের গল্পটা শুরু হয় ওই অর্থে। এবং এর পরবর্তীতে 1830 থেকে 1910-এর এই টাইমটাতে একটা রিফাইন কালচারের প্র্যাকটিস শুরু হয়। সেই রিফাইন কালচারটাকে কি বলা হয়? ড্রেসিং কালচার। সেখানে যেটা হয় যে আগে যেটা হলো যে আপনি দেখবেন যেটা কৃষকের সাথে যুক্ত ছিল সেটা যুক্ত হয়ে যায় ব্যবসায়ীদের সাথে, হালখাতা হওয়া শুরু করে, নতুন মেলা বসে, অর্থাৎ শুধু কৃষকের না, অর্থাৎ দেখেন এটা কিন্তু উৎসবটা এক্সপান্ড করছে, আপনার একটা জায়গায় আসছে। এবং সেই সময় কিন্তু আপনার এই যে ক্লাসের যে ব্যাপারটা, গানের যে ব্যাপারটা, অনেকের কিন্তু এটা ভুল ধারণা যে এই যে পহেলা বৈশাখ, রবি ঠাকুরের যে গান এসো হে বৈশাখ, এগুলো সব কিন্তু হয় হচ্ছে ওই টাইম ফ্রেমটাতে। এটার সাথে কিন্তু আমাদের স্বাধীনতা এগুলোর সাথে কোনো সম্পর্ক কিন্তু নাই। এটা একটা খুব মানে শিক্ষক হিসেবে আমি একটু দায়িত্ব নিয়ে বলছি। এর পরবর্তীতে 71-এর পরবর্তীতে যখন এই আলাপটা আসে, এই সময়টা থেকে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়। আপনি যদি এর আগের হিস্ট্রি দেখেন, কোনো সময় পয়লা বৈশাখ ওয়াজ নট এ পার্ট অফ সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বাংলা, উর্দু, আরবি, ফার্সি এগুলোর সাথে সম্পর্কই ছিল না। জিনিসটাকে আপনি 71 পরবর্তী সময়ে যখন এটাকে আসলো, তখন একটা সাম্প্রদায়িক একটা শেপ দেওয়ার চেষ্টা করা হলো, যেখানে ভাষা অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠে, তাই না? এখন আপনি ধরেন নাম যদি বলেন, এই মঙ্গল শোভাযাত্রার এক মঙ্গল নিয়ে যা কিছু, হ্যাঁ, এখন আমি যদি বলি, আপনি যদি একটু নিবিড়ভাবেও চিন্তা করেন যে আমাদের দেশটার নাম কিন্তু বাংলাদেশ, আমার দেশটার নামই কিন্তু বাংলা, হ্যাঁ। আপনি এই যে মঙ্গল শব্দের অর্থ কি? শুভ। মঙ্গল শব্দের অর্থ হচ্ছে শুভযাত্রা। আপনি যদি এই দেশটাকে মানে আমার বার, আপনি দেখেন আমার যে বার আছে, হ্যাঁ, মঙ্গলবার, আপনি তো এই বারটা পরিবর্তন করতে পারবেন না। আবার এই যে কোনো কিছুকে হিন্দুয়ানি বলে দেওয়া, সংস্কৃতির কোনো হিন্দু, তাহলে তো বাংলা ভাষাকেও আপনি একসময় হিন্দুয়ানি বলে দিবেন। এটা তো কখনো হয় না। সংস্কৃতি কিন্তু প্রবাহমান, তাই না? আমরা এমনও শুনেছি শাড়ি হিন্দু পোশাক, বা পহেলা বৈশাখের যে পান্তা ইলিশ খেলে পরে বলবে কি পান্তা ইলিশ খাওয়া হারাম। মানে বিশ্বাস করেন আপনি যদি মানে এই ধরনের ওয়াচ করা হয়েছে পান্তা ইলিশ হচ্ছে হারাম। ভাই একটা কথা বলি, খেজুর গাছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয় নাই, আর তুলসী গাছ ওম শান্তি ওম বলে হিন্দু হয় নাই। খেজুর গাছের খেজুর আমি আপনি খেলে শক্তি পাবো, তুলসী গাছের তুলসী পাতা ঠান্ডা লাগলে পরে খেলে আমাদের গলা পরিষ্কার হবে, ঠান্ডাটা দূর হবে। এটা হচ্ছে বাস্তবতা। দুঃখজনক হচ্ছে যে কিছু মানুষ হয়তো বা আমাদের সোসাইটি, আমি সবাইকে বলবো না, তারা একটা সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কি উৎসব বলেন, কি সংস্কৃতি বলেন, কি ভাষা বলেন, সব কিছুকে এই যে একটা করা, এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। এবং ওই জায়গাটা থেকে আমি বলতে চাই যে উৎসবকে দেখেন, যেই উৎসব পহেলা বৈশাখ ইউনেস্কোর ভিতরে যায়, আমাদের যেহেতু এখানে রাজনীতিবিদরা আছে, আমি তাদেরকে একটা কথা বলবো, যখন ইউনেস্কোতে যায় আমাদের কিন্তু এইটাকে আমরা যদি চাই উৎসব আকারে, ইট কুড বি আ ভেরি গুড অপরচুনিটি। আমরা কিন্তু এটা দিয়ে আমাদের প্রচুর ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করতে পারি, আমাদের ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারি, নানা কিছু এটার সাথে যুক্ত হতে পারে। কাজেই উৎসবকে উৎসবের মতো রাখাটা জরুরি। পহেলা বৈশাখ কিন্তু এমন একটি উৎসব, এখানে শুধু বাঙালি না, আপনি দেখবেন পাহাড়ে বলেন, যেহেতু আমার বিভাগ নৃবিজ্ঞান, পাহাড়ি বলেন, সমতলের আদিবাসী বলেন, মোটামুটি সকল আদিবাসীদের একটা প্রধানতম উৎসবও কিন্তু এই একই সময়ের সাথে যুক্ত। তাহলে এটা পুরো বাংলাদেশের মানুষের সাথে যুক্ত, তার কৃষির সাথে যুক্ত, তার ঐতিহ্যের সাথে যুক্ত। এই উৎসবকে নিয়ে যে এত দ্বন্দ্ব, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। এই সাম্প্রদায়িক চর্চাটাকে আমাদের সম্মিলিতভাবেই কিন্তু প্রতিহত করা খুব জরুরি। উৎসবকে ফিরতে হবে আমার এবং আপনার সাথে। বাংলাদেশ, বাংলা সংস্কৃতি, বাংলা ঐতিহ্য আমার কিন্তু গর্ব। যদি আমি বাংলাকে ছেড়ে দিই, তাহলে কিন্তু আমি আমার অস্তিত্বকে ছেড়ে দিই। পহেলা বৈশাখ হচ্ছে সেই অস্তিত্বের সাথে যুক্ত। জি, নিশ্চয়ই। একটু সাম্য আক্তার আপা, আপনার কাছ থেকে আমরা একটু রাজনীতির প্রসঙ্গে আবার আসতে চাই।
সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের হালখাতা খুলেছে বলেছেন আজকে এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছেন। একটু আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাই। নাহিদ কি উদ্দেশ্যে বলেছেন যে সংস্কারের বকেয়া রেখে হালখাতা শুরু করেছে? হ্যাঁ, এটা সে ভালো বলতে পারবে। আমরা যেটা যেহেতু বলতে কিছু চাই, সংস্কার বকেয়া রেখেই সরকার নতুন করে দেখুন, বছর শুরু করেছে, যখন আসলে হালখাতা যখন খোলে তখন এই যে যারা যায় যে বকেয়াটা দিয়ে আসে, পুরোটা অনেকে পুরোটা দিতে পারে না, হয়তো কিছু দেয়, বাকিটা চলমান থাকে, তাই না? এই প্রক্রিয়াটা চলে। তো যদি বর্তমান সরকার উনি যেটা বলেছেন যে সংস্কার বকেয়া রেখে শুরু করেছে, তার মানে এই না যেটা ক্লোজ করে ফেলেছে। এটা চলমান প্রক্রিয়া। সরকার চেষ্টা করছে তার কাজগুলো, যেগুলো সে নির্বাচনে ইশতেহার করেছিল, যেগুলো সে কমিটমেন্ট করেছিল জাতির সঙ্গে, সেগুলো বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করছে তাদের জায়গা থেকে, এবং ধারাবাহিকভাবে আমরা সেই কাজগুলো আমাদের সরকার করে যাচ্ছে। সুতরাং এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। মানুষ, আমি মনে করি যে তারা যেটা মানুষের মধ্যে একটা নেতিবাচক কি বলে, মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করার চেষ্টা করছেন, মানুষ এটাকে খুব পজিটিভলি নেবে বলে আমি মনে করি না। কারণ মানুষ খালি চোখে খুব সুন্দর করে দেখতে পাচ্ছে যে এই সরকার তাদের উন্নয়ন কল্পে নানান কাজগুলো তারা ইতিমধ্যে বাস্তবায়ন করে চলেছে, এবং বাকিগুলোও তারা করবে ইনশাল্লাহ। কোনো কিছু মানে আপনার হচ্ছে ক্লোজ হয়ে যায় নাই, কোনো কিছু বকেয়া থাকবে না, সব কিছুই পরিশোধ করা হবে। জি, সে আলোচনা নিশ্চয়ই বাকিরাও বলবে, তবে তার আগে আমরা একটু বিরতি নিতে চাই। তবে তার আগে একটু আমি একটি প্রশ্ন জনাব হুমায়রা নূর একটু আপনার কাছে রেখে যেতে চাই। আজকে আরেকটি বিষয় দিন শেষে আলোচনা এসছে রাজনীতিতে। চট্টগ্রামে মঞ্জুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহ তিনি বেরিয়ে যাওয়ার পর জুলাই যোদ্ধাদের বেশ তোপের মুখে পড়েন যে কেন তিনি গিয়েছিলেন, এবং এর একটি ব্যাখ্যা অবশ্য এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং সেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা বলা হচ্ছে, জনসম্পৃক্ততা বৃদ্ধি। যদিও মঞ্জুরুল আলম সেটি অস্বীকার করেছেন, তিনি বলেছেন কোনো রাজনৈতিক আলাপ হয়নি, দাওয়াত খেতে গিয়েছেন। নিশ্চয় অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছ থেকে জানতে চাই যে আজকে চট্টগ্রামের সবশেষ, যদিও তার দুটি দলের রাজনৈতিক পরিচয় রয়েছে, তবে সবশেষ তিনি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিলেন, এবং সেই মঞ্জুর আলমের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় হাসনাত আবদুল্লাহ, যিনিও বেশ কদিন ধরেই তার বক্তব্যের কারণে আলোচিত, তিনি গিয়েছিলেন। কেন আসলে গিয়েছিলেন? তিনি আবার বের হওয়ার পরে জুলাই যোদ্ধাদের তোপের মুখেও পড়েন যে এক দোসরের বাসায় কেন হাসনাত আবদুল্লাহ? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে হাসনাত আবদুল্লাহ একজন ব্যক্তি, উনি রাজনীতিবিদ, এমপি বাদ দিয়েও উনি কিন্তু একজন সাধারণ মানুষও। এখন ওনার ব্যক্তিগত কোনো দাওয়াত বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ, এটা যদি রাজনৈতিক সিদ্ধান্ত হতো তখন আমি বলতে পারতাম যে সে দলীয় একটা স্টেপ নিয়েছে, না? কারণ তার সাথে কি আমাদের দলীয় কোনো কর্মী ছিল, বা তার দলীয় কোনো এজেন্ডার মধ্যে তো এই জিনিসটা ছিল না। সুতরাং ব্যক্তিগতভাবে হাসনাত আবদুল্লাহ কোথায় যাবে না যাবে এইটা আপনি আমি কি কন্ট্রোল করতে পারবো বলেন? তার চেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো, দেখেন গত বছর আমার মনে আছে যে যেদিন জুলাই সনদ স্বাক্ষর হবে, জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখা সেইটা ওখানে উল্লেখ না থাকায়, এবং তার চেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হইলো যে আমরা এত বড় অভ্যুত্থানের পর এই যে এই সম্মুখ সারির যারা ছিল তাদেরকে এইটার ফাইনাল ড্রাফটটা যে কিসে সাইন হচ্ছে সেটা ওই জায়গায় জুলাই ঘোষণাপত্র যেদিন ঘোষণা হলো ওই জায়গায় ওখান থেকে মানুষ জানতে পারছে। তার একদিন পর্যন্ত আমরা ফাইনাল ড্রাফটে কি লেখা আছে জানিই না, এবং এই জুলাই ঘোষণাপত্রটা আসতে কিন্তু আমাদের 1 বছর পাক্কা সময় লাগলো। কারণ হচ্ছে একটা পার্টিকুলার দলের যারা এখন সরকার ক্ষমতায় আছেন তাদের নির্দিষ্ট ওয়ার্ডিং এর ফ্রেমওয়ার্কে না পড়া পর্যন্ত এই জুলাই ঘোষণাপত্র আসতে পারে নাই, এবং একই কারণে কিন্তু এই ধরনের কমপ্লিকেসির কারণেই আজকে এই যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেইটার স্পেসিফিকেশন না থাকার কারণে এই যে গণভোটের আদেশ, সেই গণভোটের আদেশ থেকে শুরু করে গণরায়কে উপেক্ষা করে এই সরকার তাদের ইচ্ছে মতো সংসদে বিল করে আইন পাশ করলো, এবং যেগুলো সবচেয়ে বেশি জনগুরুত্বপূর্ণ সেগুলো বাদ দিয়ে দিল। অথচ দেখেন এগুলো নিয়ে আলাপ নাই। ওই যে সেই গত বছর 25 সালের আগস্টের 5 তারিখে হাসনাত আবদুল্লাহ, তারপর হচ্ছে তারা ধরেন নাসির উদ্দিন পাটোয়ারি, এরা কক্সবাজার গেছে, সেই ভিডিও সারা বাংলাদেশে কোন নাকি কূটনীতিবিদ পিটার হাসের সাথে নাকি মিটিং করতে গেছে। পিটার হাস বাংলাদেশেই নাই,
অথচ ওখানে নাকি পিটার হাসের সাথে মিটিং করতে গেছে। ভাই অনলাইন মিটিংও যদি হয় সেটা কি, সেটার জন্য কি কক্সবাজার চেক করা লাগবে? আপনার এখানে এই অফিসে বসে এই জায়গায় বসে করা যাবে মিটিং। সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে এই যে এই মানুষগুলোর উপরে ও এই যে দৃষ্টি সারাক্ষণ তাদের বিরুদ্ধে যে স্পাইং করার জন্য কোনো পজিটিভ নিউজ, হাসনাত আব্দুল্লাহ দিনে কয়বার বা মাসে কয়বার কয়জন শহীদ পরিবারের সাথে দেখা করেছে সেইটা নিয়ে কি কোনো নিউজ এখানে হয়েছে? হয়নি, হয় না। কয়জন মানুষের উপকারের জন্য হাসনাত আব্দুল্লাহ কয়জনের কাছে দৌড়াইলো সেইটার নিউজ হয় না। সেই দিনও একটা শহীদ পরিবারের একজন ছেলেকে সামর্থ্যবান হিসেবে নিজের পরিবারের দায়িত্ব নিতে যেন পারে, সেই জন্য হাসনাত আব্দুল্লাহ আমার স্পষ্ট, আমি সামনে কতজনকে যে ফোন করে বললো যে একটা দোকান করে দেই, একটু সাহায্য করেন। ওই খবরগুলো ওইখানে দাঁড়ায় যে সেই চেষ্টাটা করলো, ওই খবরগুলো আপনারা দেখেন। এটাই স্বাভাবিক, বিরোধী পক্ষ আপনাদের এই ধরনের খবরগুলোকে সামনে নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। আমার দলের কয়জনকে দেখছেন যে বিএনপির কে কয় জায়গায় যায়, কতক্ষণ মিটিং করতেছে, কতক্ষণ অভ্যুত্থানের পর না, কিন্তু আপনারা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি যে ফেসবুক দেখে জানি, কারণ ওই যে মিউচুয়াল ফ্রেন্ডসদের দিয়ে এই আওয়ামী লীগের বড় বড় বাঘা বাঘা নেতাদের সাথে বসে সঙ্গীত সন্ধ্যা করছে। কই সেটা নিয়ে কি আপনারা কাউকে জিজ্ঞেস করছেন? হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগতভাবে কারো বাসায় যদি দাওয়াতও খেতে যায়, তোপের মুখে পড়েন নাই। তোপের মুখে তো পড়বে। মির্জা ফখরুল ইসলাম এরকম জুলাই যোদ্ধাদের বা অন্য কারো সমস্যা, জুলাই যোদ্ধা তো শুধু এনসিপি ছিল না, জুলাই যোদ্ধা তো সারা বাংলাদেশের মানুষই জুলাইতে অংশগ্রহণ করেছে। এই যে সংসদে বিএনপি পন্থী যে জুলাইয়ে আপনারা বিভিন্ন সময় বলেন যে সরকার দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে ইচ্ছাকৃতভাবে একটা সিন ক্রিয়েট করলো, কি হইলো সেখানে সংসদে প্রধানমন্ত্রী যাদের সাথে কথা বললো তাদের মধ্যে আওয়ামী লীগের বড় বড় নেতা, ছাত্রলীগ করা বড় নেতা যারা জুলাইতে গুলি করছে সেটার ভিডিও ফুটেজ আছে, এরকম লোকও জুলাই যোদ্ধা সেজে সংসদে ভিআইপি গ্যালারিতে জায়গা পেল এবং জনাব তারেক রহমানের সাথে তারা কথা বললো এবং অভিযোগ করলো কাদের ব্যাপারে? আমাদের ব্যাপারে। তখন এইটা নিয়ে আমাদের পক্ষ থেকে একজন এমপি তাদেরকে যখন জিজ্ঞাসা করলো, তাতে করে তারা একটা অ্যাবসলিউটলি তারা এটা প্রি প্ল্যান্ড একটা হট্টগোল বাধাই দিল। এই যে ধরেন জুলাই যোদ্ধাদেরকে ব্যবহার করে জুলাইয়ের সম্মুখ সারির নেতাদেরকে যেভাবে মেলাইন করা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ একজন লোক একটা বাসায় দাওয়াত খাইতে গেছে, ওখানে জুলাই যোদ্ধা কিভাবে উপস্থিত হইল? কিভাবে হইল? এটা ম্যাজিক এটা। তিনি এই দাওয়াতের পেছনে অন্য কোনো কারণ আছে কি? এর মধ্যে রাজনৈতিক কোনো আলাপের বিষয় আছে কিনা? আপনারা বিভিন্ন সময় বিএনপি কে বলেন যে তারা আওয়ামী লীগের সাথে, স্পষ্ট করে বলছি, বিএনপির আওয়ামী লীগের সাথে যত আতাত এবং বিএনপি ক্ষমতা কাঠামোতে বসেছে আওয়ামী লীগের ভোটে, এবং আওয়ামী লীগ যদি ভোট না দিত, আওয়ামী লীগের সাথে যদি আতাত না হইতো, তাহলে বিএনপি কাজকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে হইতো না। সেজন্য কি এখন আপনারা আওয়ামী লীগের কারোর সাথে যোগাযোগ করছেন? অসম্ভব। আওয়ামী লীগের যারা নেতা, যারা বর্ষিয়ান নেতা বা বিএনপির যারা বর্ষিয়ান নেতা, তাদের যদি রাজনীতিতে সহিংসতার হিস্ট্রি না থাকে, তাদেরকে আমাদের সেই জায়গায় অতটুকু সম্মান আমাদের দিতে হবে। কিন্তু কেউ যদি সহিংসতার সাথে জড়িত থাকে, অবশ্যই তাকে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আমাদের নিজেদের দলীয় প্ল্যাটফর্মে কোশ্চেন করার এখতিয়ার আমাদের আছে, জনগণেরও আছে। জনগণের এখতিয়ার নেই এইটা আমি কোনোদিনই বলবো না। হ্যাঁ, জনগণ হাসনাত আব্দুল্লাহকেও প্রশ্ন করতে পারে, কিন্তু জনগণের কাছে দুঃখের সাথে প্রশ্ন করতে চাই যে হাসনাত আব্দুল্লাহর ভালো জিনিসগুলো কেউ কখনোই প্রশ্ন করার প্রয়োজন মনে করেন না, কিন্তু কাদের দ্বারা আদিষ্ট হয়ে সংসদে গিয়ে আপনারা হাসনাত আব্দুল্লাহ, নাহিদ সাথে দুর্ব্যবহার করেন, আবার ওই ব্যক্তিগত সফরে কোথায় দাওয়াত খাইতে যায় সেখানে যায় আপনারা আক্রমণ করেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সঙ্গীত সন্ধ্যা করে, ব্যক্তিগত পার্টি করে, তখন আপনাদের কলিজায় লাগে না, কলিজায় লাগে হাসনাত আব্দুল্লাহ করলে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দুষ্ট সেটি বলতে চাইছেন? জনগণ না, স্পেসিফিক কিছু মানুষকে জুলাই যোদ্ধা সাজিয়ে ব্যবহার করা হচ্ছে, এখানে বসে স্পষ্ট বলে যাচ্ছি। এবং জুলাইকে যারা ভাগাভাগি করতে চাচ্ছে, যারা ভবিষ্যতে বড় বড় রকম সংকটে পড়বে, কারণ করছে বলে মনে করছেন এই জুলাইকে যারা প্রশ্নবিদ্ধ করছে, যারা জুলাই যোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এবং সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করছে না, তারা মানুষের সাথে যে প্রতারণা করছে সেটা সাধারণ মানুষ সেটার উত্তর দিবে। সামনে একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই মঞ্জুর আলম এক সময় বিএনপির সমর্থনে মেয়র হয়েছেন, বিএনপির মনোনীত মেয়র হয়েছেন, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। যদি তার কথা ধরি যে তাদের এই জুলাই যোদ্ধা নামে ব্যবহার করা হচ্ছে, মানে অভিযোগের তীর আসলে আপনাদের দিকেই। দেখুন, ও কিছু কথা বলেছে, যেমন প্রতারণা শব্দটি ব্যবহার করেছে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে ভালো ভালো কথা বলে যাব, বছরটা যেন ভালো যায়, সবাই ভালো থাকে, সবাই মিলে এদেশে। আমরা শুরু করেছি ভালো কথা বলে, এখন বলেন, সমস্যা নেই। এই প্রতারণা চলে আসলো, তারপরে
কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ প্রশ্ন করে না, সেই আক্ষেপ সে প্রকাশ করলো। এখন ও যে আওয়ামী ভোটে কথাগুলো আপনারা বললো, নির্বাচিত হয়েছিলেন, Sorry? সেটাও আওয়ামী ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, এটা সেটাও একটা ঢাল মিথ্যা অভিযোগ। মানে আমি একটু এটা বলে দিতে চাই যে এইটা হচ্ছে একেবারে ঢাহা মিথ্যা একটা অভিযোগ সে বিএনপির উপরে তুলে গেল, এবং সে বড় গলায় বলে গেল যে বিএনপি এটা করেছে। মানুষের কি আপা, আওয়ামী লীগের নির্বাচন ভোটে আমি বসেছে। কেন বলি, আমি আমার বলেছি- জায়গা থেকে না, বলতে জি, চাই জি, যে জি। এটা হচ্ছে একটা সর্বৈব একটা মিথ্যা অভিযোগ। কারণ বিএনপিকে বাংলাদেশের মানুষ পছন্দ করে ভোট দিয়েছে, এবং আওয়ামী লীগ বিএনপিকে ভোট দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। আওয়ামী লীগ কখনোই বিএনপিকে বেছে নেবে না। যদি আওয়ামী লীগের লোকজন বিএনপিকে বেছে নিত, তাহলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় বছরের পর বছর মৃত্যুর কোলে ঢলে পড়তেন না এইভাবে অসুস্থ অবস্থায় থেকে। মানে এই যে নির্যাতন, এটার মধ্য দিয়ে বিএনপি গিয়েছে, জিয়া পরিবার গিয়েছে, জনাব তারেক রহমান যিনি আজকের প্রধানমন্ত্রী তিনি নিজে গিয়েছেন, আমাদের অসংখ্য লাখো নেতাকর্মী গিয়েছে, আমাদের নেতারা গুম হয়েছেন। সুতরাং এই কাজগুলো করেছে কারা? আওয়ামী লীগ করেছে। তা আওয়ামী লীগ আমাদেরকে ভালোবেসে, আওয়ামী লীগের লোকজন ভালোবেসে আমাদেরকে একেবারে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। এটা যে একটা মানে সর্বৈব মিথ্যা অভিযোগ, এটা সে নিজেও জানে, কিন্তু না, এটা তারপরেও part of জোর the গলায় deal, বলেছে। এটা আপনি কেন হয়তো জানেন না, আপনার নেতারা জানে। না, আমার নেতারা কি জানে সেটা আমি জানি। আমার কথা হচ্ছে ও নিজেও জানে যে ও মিথ্যা বলছে, কিন্তু তারপরেও জোর গলায় বলে যাচ্ছে, কারণ বিএনপিকে অভিযুক্ত করতে হবে। আমার বক্তব্য হচ্ছে বিএনপিকে অভিযুক্ত না করে আসুন সবাই মিলে বিএনপি যে সরকার গঠন করেছে এই সরকারকে সহযোগিতা করুন, যাতে করে সরকার দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে এবং দেশটাকে সত্যিকার অর্থেই একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে। সেই জায়গায় মানে কথায় কথায় বিএনপি বিরুদ্ধে মির্জা ফখরুল কবে মানে সঙ্গীত সন্ধ্যা করেছেন আমার কিন্তু জানা নেই। আমি কখনো দেখিনি উনি আওয়ামী লীগের নেতাদের নিয়ে উনি মানে সঙ্গীত সন্ধ্যা করেছেন, আমার চোখে পড়েনি। এখন যদি কারো বিয়েতে যেয়ে থাকেন, কোনো কারো গায়ে হলুদে যেয়ে থাকেন, সেটাকে এনে যদি এখানে ট্যাগ দেওয়া হয় যে উনি সঙ্গীত সন্ধ্যা করেছেন, তাহলে আমি বলবো যে এটা বোধহয় ঠিক হচ্ছে না। কারণ আপনি ধরেন পারিবারিক প্রোগ্রামে, যেটা উনি নাহিদের ব্যাপারে বললেন যে দাওয়াত খেতে গিয়েছে, তাহলে সে কই যাবে ব্যক্তিগতভাবে, এটা তো কেউ, সে কই যাবে এটা এক জায়গা থেকে যদি ওর বক্তব্যটাকে আমরা সঠিক ধরে নিই, জুলাই যোদ্ধাদের তুপটাও তো সঠিক আছে। কারণ হচ্ছে যে ও যদি ওইখানে খাবার খেতে যেয়ে থাকে, তো খাবারের প্লেটে তো ওর জুলাই যোদ্ধাদের রক্ত দেখার কথা ছিল, ওখানে খাবার ও গিললো কি করে, ওই গলা দিয়ে নামলো কি করে ওই খাবারগুলো? যে যারা ফ্যাসিস্টের দোসর তাদের সঙ্গে তাদের বাসায় যেয়ে দাওয়াত খেতে হবে, মানে এটা কোন ধরনের রাজনীতি, তাই না? তো এইটা জুলাই যোদ্ধাদের তুপটাও যেমন ঠিক আছে, এবং ও ওর বক্তব্য বলেছে যে সে কই যাবে না যাবে এটা তো কারো কাছে সে দাসকত দেয়নি, সে তার ব্যক্তিগতভাবে সে কার বাসায় যাবে কার বাসায় যাবে না সেটা সে মানে রাজনৈতিক দলের কাছে তো আর দাসকত দেয়নি। তবে মানুষের একটা বিবেক থাকে, সেই বা মানুষের একটা মানে কি বলে চক্ষুলজ্জা থাকে যে আমি এই কাজটা কিভাবে করব, যে আমি সারা বছর আমি আন্দোলন করলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমি এখনই যে ফ্যাসিস্টের বাসায় যদি আমি ঢুকে পড়ি, দাওয়াত খাই বা কোনো আতাত করতে যাই বা কোনো ব্যবসায়িক কোনো পারপাসে যাই, এগুলো কি সঠিক হচ্ছে কিনা? এগুলো তো সঠিক হচ্ছে না। স্বাভাবিক কারণেই জুলাই যোদ্ধা যারা, তারা তো মানে ক্ষিপ্ত হবেই, তারা তো প্রতিবাদ করবেই, এটাতে গুসা হওয়ার তো কিছু নেই। কারণ তারা তাদের দৃষ্টিতে যেটা সঠিক তাদের মনে হয়েছে, কারণ তারা তো সাফার করেছে, তারা রক্ত দিয়েছে, আহত হয়েছে, অনেকে শাহাদাত বরণ করেছে। তো সুতরাং সেই জায়গা থেকে জুলাই যোদ্ধারা কি মানে এটা করবে না? আরেকটা জিনিস পার্লামেন্টের বিষয়টাও তুলে আনলো যে হচ্ছে ওইখানে জুলাই যোদ্ধাদেরকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জুলাই যোদ্ধা কি এটা কি মানে আপনার কি দোকানের পণ্য যে আপনি কিনে নিয়ে যাবেন বা সাজায়ে নিয়ে যাবেন, বা এটা কি মানে কোনো তো সার্কাস না, এটা তো মানুষের বাংলাদেশের মানুষের 17 বছর যেই ঘানিটা মানুষ টেনেছে, যে নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে মানুষ, যে নিগ্রহের মধ্য দিয়ে, যে নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, সেখান থেকে সব মানুষ নেমে এসে যে ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এগুলো কি সাজানোর বিষয়? এগুলো সাজানো যায় আমার জানা নেই। সত্যিকার অর্থেই যারা জুলাই যোদ্ধা বা সেই পরিবারের লোকজনকেই নিশ্চয়ই ইনভাইট করা হয়েছিল, তারাই নিশ্চয়ই সেখানে গিয়েছে, আমি সেটাই বিশ্বাস করতে চাই এবং সেটাই আমি মনে করি। সুতরাং এইখানে ডিভাইড করার কিছু নাই। সব জুলাই যোদ্ধাদের সকলকেই তো আর নিয়ে যায়নি সরকার, মানে যারা জুলাই যোদ্ধা সবাইকে তো নিয়ে যায়নি, হয়তো একটা মুসলিমীয় অংশকে নিয়ে যাওয়া, সবাইকে জায়গাও দেওয়া যাবে না, সবাইকে জায়গাও দেওয়া যাবে না, ধারাবাহিকভাবে হয়তো সবাইকে নেওয়া হবে। এত অস্থির হওয়ার কিছু নাই, ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করুন, একটি সুন্দর বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই দোসর শব্দটি আমরা বেশ অনেকদিন ধরেই এই শব্দটির সাথে পরিচিত। মঞ্জুরুল আলম ওনার কথা, উনি যদিও সবশেষ আওয়ামী লীগের মনোনয়ন পাননি বলে স্বতন্ত্র নির্বাচনও করেছিলেন আমরা দেখেছি। যেটি আসলে বলছিলাম যে এই দোসর শব্দ নিয়ে আমরা এগোচ্ছি এখনো, কিন্তু পাশাপাশি আবার আমরা নেপালের এগিয়ে যাওয়া সাম্প্রতিক সময়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত, বিশেষ করে নেপালের প্রধানমন্ত্রীর 100 দিনের কর্মসূচি, স্বরাষ্ট্রমন্ত্রীর কে বরখাস্ত সহ নানান কারণে।
নেপালের অভ্যুত্থান এবং আমাদের অভ্যুত্থান কাছাকাছি সময়ে হয়েছিল এবং খুব বোধহয় আমাদের চেয়েও খারাপভাবে নেপালে যারা দায়িত্বশীল ছিলেন তারা বেশি অপদস্থ হয়েছেন। তারা এগিয়ে যেতে পারছে, আমরা কি এগিয়ে যেতে ওই মাত্রায় এগিয়ে যেতে পারছি? কোথায় ভুল করছি নাকি ঠিক করছি? আচ্ছা, আসলে কি এখানে একটা খুব বড় পার্থক্যের জায়গাটা কি, কোনো একটা অদ্ভুত কারণে আপনি দেখবেন কি আমাদের অভ্যুত্থানের স্পিরিটটা, এই যে একটু আগে যে বিতর্কটা হচ্ছিল, এটা আমি খুব মনে করি, এটা আমি সবসময় মনে করি। মানে মনে করেন মুক্তিযোদ্ধা যারা ৭১-এ যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযুদ্ধ করেছে। ওই যুদ্ধের সময় কিন্তু সকলের কন্ট্রিবিউশনকে আপনাকে শ্রদ্ধা জানাতে হবে। কিন্তু সকল মুক্তিযুদ্ধে কি দুর্নীতিগ্রস্ত না, এমন তো কোনো ম্যান্ডেট কেউ নিয়ে আসে না, তাই না? অনেক মুক্তিযোদ্ধা তো এমন কিছু কাজ করেছেন, আমাদের সামনে শত সহস্র প্রমাণ আছে। তো যেটা হয়েছে যে বিগত সরকার বলেন বা আগের সময় দেখা গেছে আপনি সেগুলোকে দেখেন নাই। মানে আপনি ধরেন মুক্তিযুদ্ধ হয়েছে, যোদ্ধা হয়েছেন, কিন্তু আপনি দুর্নীতি করছেন, আপনি দখল করছেন, আপনার মুক্তিযোদ্ধা দেখে আমি জায়েজ করে দিলাম। একই গল্প কিন্তু জুলাই যোদ্ধাদের ক্ষেত্রেও সত্য হওয়ার কথা ছিল। খুব খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, রাগ করবে হয়তো অনেকে, কিন্তু জুলাই যুদ্ধ কে করে নাই? মানে মনে করেন যে বাসার মধ্যে যেই মহিলাটা, যেই মাটা আপনার পানি দিতে গিয়েছিল, সে কি জুলাই যুদ্ধের অংশ না? আপনি কি তাকে বলছিলাম যে জুলাই কিন্তু সবাই অংশগ্রহণ ছিল। এখন আপনি যদি এইখানে যারা যদি এখানে কোনো অন্যায় হয়ে যায়, যেমন আপনাদের রিপোর্টে আমি কতগুলো কথা মনে করিয়ে দিই, আমরা বলতে পারি নাই কিন্তু এই কথাগুলো। কোন একটা আই হসপিটাল পুরা রিপোর্ট আসলো, পত্রিকা আমরা দেখলাম যেটা দখল হয়ে গেছে, ওখানে একদম ওখান থেকে তারা যাচ্ছেন না, কেউ কিছু বলতে পারবে না। অথবা সব বাদ, ধরেন আমি একজন শিক্ষক, যখন হলো হঠাৎ করে আপনি অটোপাসের আবদার নিয়ে আসলেন ৫ই অগস্টের পরবর্তীতে, দাবি কি আপনি জুলাই যোদ্ধা? এগুলো অন্যায় দাবি ছিল, এগুলো অন্যায় ছিল, আপনি এটা করতে পারেন না। আপনি এই যে প্রক্রিয়াটা, এইগুলো না আমরা সামনে আনি নাই, এটা একটা ভুল, এটা কিন্তু অনেক ভুল, এবং এর খেসারত কিন্তু দিতে হবে। আমি এটা একজন দায়িত্ব নিয়ে বললাম যে আপনি যে কন্ট্রিবিউশন করেছেন সেই কন্ট্রিবিউশনকে আমরা সকলে শ্রদ্ধা জানাই, এবং সবাই আমি মনে করি দেশও সকলের কন্ট্রিবিউশন ছাড়া স্বাধীন হয় না, ২৪ সকলের কন্ট্রিবিউশন ছাড়া ২৪ হয় না। এখন ২৪-এর মনে করেন এইটুকু আমার দলের, তারা হচ্ছে যোদ্ধা, ওইটুকু অন্য দলের, তারা যোদ্ধা নেই, এটা খুব প্রবলেমেটিক চিন্তা। কিন্তু আবার এইটা এক যোদ্ধা এই কাজ করেছে, এই জন্য আরেক যোদ্ধার কাছে যাবো না, এটা আরো প্রবলেমেটিক। আচ্ছা, এরপরের আলাপটা করি। আমি যদি এখন বলি, ধরেন এই ৫ই অগস্টের পরে এরকম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই আলাপটা আসতেছে, এই হাসনাত আব্দুল্লাহ কোথায় গেছে? একটা কথা বলি, অতি রাজনীতিকীকরণ হয়ে যাচ্ছে না? আপনার তো, আপনি যারা আওয়ামী লীগ করেছে, বা এই যে শব্দটা দোসর, হোয়াট ডু ইউ মিন বাই দোসর? আপনি বলবেন যে তিনি কোনো অপরাধের সাথে যুক্ত আছে কিনা, আপনি তার শাস্তি দিবেন। আমি একদম স্পষ্ট কথা বলি, যেই মানুষটা আওয়ামী লীগ করেছে, ঠিক আছে, সমর্থন করে, সেই মানুষ কি এই দেশের নাগরিক না? সেই মানুষের কি পরিবার, আত্মীয় স্বজন কিছু নাই? সেই মানুষ কি কালকে এখানে আজকে হুমায়রা আছে, তার কোনো আত্মীয় স্বজন হতে পারে না? স্বামী এপার আত্মীয় স্বজন হতে পারে না? এখন আপনি সেই মানুষটাকে যদি, ইট ইজ কল্ড ডিহিউম্যানাইজেশন। এটা যদি এককালে আমরা ফতোয়া দিয়ে সমাজ থেকে এক ঘরে করে রাখতাম, ইউ ক্যান নট ডু দ্যাট। এই যে বক্তব্যগুলো আসছে না, এটা খুব একটা জুজুর ফাঁদ। আপনি যিনি দোষ করেছে, ধরেন ওই যে হত্যাযোগ্য হয়েছে, ধরেন দুর্নীতি হয়েছে, যে হত্যাযোগের সাথে যুক্ত, যে দুর্নীতির সাথে যুক্ত, আপনি তাকে শাস্তি দেন, 100% আমি আপনার সাথে একমত, অন্যায়কারীকে অন্যায় শাস্তি দেন। কিন্তু যে কিছুই করে নাই, তিনিও তার ভালো লাগে, আপনি কি করবেন? ভালো লাগা কি করবেন? বা তিনি ওই দলটাও করতেন, হয়তো বা ধরেন ওই কর্মী, তাতে কি করবেন? এই জন্য আপনি তাকে এই যে দোষর ট্যাগ দিচ্ছেন। তাহলে ওই যে ছিল যারা কথায় কথায় বলতো জঙ্গি, হ্যাঁ, তাহলে ওই এই আলাপটা কি ওরকম হয়ে যাচ্ছে না? এটার কি একটা মানে পুনরুৎপাদন হয়ে যাচ্ছে না? এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন, সাম্প্রদায়িকতার সাথে, আপনি বৈশাখ নিয়ে আজকে প্রোগ্রামটা শুরু করেছিলেন, তো ওই সময় বলতে পারিনি, সাম্প্রদায়িকতার সাথে আতাত করেছিলেন শেখ হাসিনা নিজে। হয়েছিলেন উনি কওমি জননী, উনি ভেবেছিলেন যে আমি ভোট টোট কিচ্ছু দিব না, আমি অমুকের সাথে আতাত করি। আপনি জানেন যে দাওরাতুল হাদিস, যে ইসের কোর্স 5 বছরের কোর্সের, তাদেরকে আপনি MA সমমান বানিয়ে দিলেন, বিনিময়ে তাকে কওমি জননী উপাধি দেওয়া হলো। উনি মনে করলেন আমার কোনো সমস্যা নেই, এরা তো আমার সাথেই আছে, নির্বাচন দেওয়া লাগবে না। আসলে কি গল্পটা সেরকম হয়েছে? না, হয়নি। মানুষের মনে কিন্তু ফুসে উঠেছে। এই যে ব্যাপারটা, আমি আবারও সতর্ক করছি, এটা সকলকে করছি, কোনো পার্টিকুলার গ্রুপকে আপনি যদি এরকমভাবে আইডেন্টিফাই করা শুরু করেন যে অমুকে এইটা, তমুকে ওইটা, এবং এইভাবে যদি আপনি
ম্যাসিভ লেভেলে ডিহিউম্যানাইজ করা শুরু করেন, এর পরিণতি সমাজের সকলকে ভুগতে হয়। আপনার রাজনীতির জায়গায়, কিন্তু সম্পর্ক, ব্যক্তিগত যোগাযোগ, আমাদের সাধারণ সৌহার্দ্যবোধ, আপনি কতখানি ঘৃণার চাষ করবেন? সম্ভবত শেখ হাসিনার যে সরকারটি ছিল তার ঘৃণার চাষের মাসুল কিন্তু তাকে দিতে হচ্ছে, এবং আমাদের জনগণকেও কিন্তু দিতে হয়েছে। একজন শিক্ষক হিসেবে আমার বক্তব্য হচ্ছে, ঘৃণার চাষের উৎপাদন দেশকে আগাবে না। আমরা আলোচনায় অ্যাডভোকেট হুমায়রা নূর একটু আপনার কাছে জানতে চাই, আজকে যেটি কিছুক্ষণ আগে আপা বলছিলেন, টাঙ্গাইলে যেই কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠান হয়েছে, এরকম একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন বিরোধী দলের উপর এখনও স্বৈরাচারের ভূত ভর করেছে, তারা সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। আপনারা সরকারি দলকে বেশি অভিযোগ দিচ্ছিলেন স্বৈরাচারের, খোদ প্রধানমন্ত্রী আপনাদের উপরে অভিযোগ দিলেন। প্রধানমন্ত্রীর যে অভিযোগের জায়গায় দুইটা সমস্যা হচ্ছে, উনি মানুষের পালসটা বুঝতে পারছেন না। উনি অনেকদিন দেশে ছিলেন না, তো হঠাৎ করে এসে ইলেকশন করেছেন, এই জন্য উনি অভ্যুত্থানের স্পিরিট এবং এই ধরেন জুলাই বুঝতে না পেরে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। অবশ্যই উনি তো উনার দলে উনি যে চেয়ারপারসন হয়েছেন, কাউন্সিল হয়েছে, এই যে একটা পরিবারতন্ত্রের একটা স্ট্রাকচার, না তিনি এর আগে ভারপ্রাপ্ত ছিলেন, ফলে এখন কাউন্সিল হবে হয়তো পরবর্তীতে। ওনার চেয়ারপারসন যখন মারা যাওয়ার পরে হয়েছেন, চেয়ারপারসন যখন মারা গেলেন, না আমি ওনাকে ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আমি অবশ্যই তার জায়গায় তাকে সম্মান করি। উনি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু উনি দেখেন, এই যে উনি আজকে বলেছেন, ওনার জাস্ট একটা কথা এখানে যদি শুনাইতে পারি, যদি কিছু মনে না করেন। দেখেন উনি বলেছেন যে, আপনি বলেন তাইলেই হবে, বলেন, যেহেতু আমাদের সময় একটু কম। উনি বলেছেন যে মাওলানা ভাসানী নাকি 79 সালে উনাদেরকে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে ওনাদের হাতে, অথচ 76 সালে মাওলানা ভাসানী, উনি আব্দুল হামিদ খান, হ্যাঁ, উনি ভাসানী সাহেব, উনি মৃত্যুই বরণ করেছেন। তাহলে কিভাবে 79 সালে ধানের শীষ ওনাদের হাতে তুলে দিল? মানে এই যে উনার ন্যারেটিভগুলো, ইলেকশনের আগেও কিন্তু উনি বিভিন্ন জায়গায়, যেখানে হাসপাতাল আছে, মেডিকেল কলেজ আছে, উনি ওখানে যে বলছে মেডিকেল কলেজ করবে, এখানে এক এক জায়গায় যেখানে চিনি কল আছে ওখানে বলছে চিনি কল করবে। এই যে উনার ন্যারেটিভগুলা, উনার যেই বক্তব্যগুলো, এগুলো কারা লিখে দেয়? নিশ্চয়ই কোনো গুপ্তকে উনি জায়গা দেয়, ওদেরকে উনি জায়গা দেয়, তারা ওনার স্ক্রিপ্টিংগুলো করে এবং ওনাকে এই ধরনের কথা বলায়, এবং তারাই ওনাকে দিয়ে বলাচ্ছে যে বিরোধী দলের যারা আছে তারা ওনাদেরকে ডিস্টার্ব করছে। না, আমরা জনগণের পালস বুঝি, জনগণের সাথে নিয়ে আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, এবং এই জনগণের যে আশা আকাঙ্ক্ষা, যে এক দফা ছিল যে ফ্যাসিজমকে নির্মূল করবে, সেই ফ্যাসিজমকে নির্মূল করার জন্য যা রাষ্ট্রযন্ত্রে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বতন্ত্রতা জরুরি, এই যে রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা হাতে নিয়ে যেইভাবে মানুষকে গুম করা হয়েছে, সেই গুম কমিশনের মধ্যে সেই গুম প্রতিরোধের অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ সবগুলো বাতিল করা হয়েছে। বরং এই যে ফ্যাসিস্ট সরকারের আমলে যে ব্যাংক লুটেরা, তাদেরকে পুনর্বাসন করার জন্য এই যে ব্যাংকের যেই অধ্যাদেশ, সেই অধ্যাদেশকে বরং আর একটু সুন্দর করে চেঞ্জ করে সেটার মধ্যে বলা হয়েছে যে 7.5% দিলেই তারা আবার ব্যাংকের মালিকানা ফেরত পাবে। কেন ভাই? এটা আপনি কাদেরকে পুনর্বাসন করার জন্য আপনি এই আইনটা করলেন? তখন কোনো সমস্যা হয় না। বিএনপির একেবারে আদি আমলের নেতা মঞ্জু সাহেবের বাসা হাসনাত আব্দুল্লাহ গেলে সমস্যা হয়, কারণ উনি 18 সালে আওয়ামী লীগের থেকে। এই যে ইলেকশনের আগে যখন উনাকে সাথে নিয়ে বিএনপির নেতা ওইখানে নির্বাচনের প্রচারণা করলো, তখন সমস্যা হয় না। আমরা সংস্কারের পক্ষে, যতদিন না পর্যন্ত তারা সংস্কারের কমিটমেন্ট বাস্তবায়ন করবে, ততদিন পর্যন্ত জনগণের রাজনীতি, জনগণের প্রতি কমিটমেন্ট আমাদেরকে বাস্তবায়ন করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করতেই হবে। সময় কম, শাম্মী আক্তার, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই ব্যাংকিং এর কথা তিনি বলছিলেন, ইসলামী ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে, সেটি নিয়ে জামাতের আমির একটি মন্তব্য করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটি এসালো মুক্ত হয় এবং এখন আবার ব্যাংকটি কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে। ব্যাংকিং এর প্রসঙ্গ অবশ্যই তিনি বলছিলেন যে আবার এসালম গ্রুপকে ফেরত দেওয়ার প্রসঙ্গটি তিনি টেনেছেন। জামাত আমিরও একই ধরনের অভিযোগ করেছেন। ওটা এসালমের কথা বলেন,
ও বলেছে যে মানে এগুলো কাদেরকে প্রোভাইড করার জন্য, বেসিক্যালি আগে ওই 6টি ব্যাংক ইস্যু জি কাদেরকে ওই যে প্রোভাইড করার জন্য। একীভূতকরণ করা হয়েছে, যেই ব্যাংকগুলো আসলে কুক্ষিগত করা হয়েছিল এসএলএম গ্রুপের দ্বারা, তারা সমস্ত আবার ফেরত পেতে পারবে সেরকমের সুযোগ ইউজ করে হয়েছে। আপনি ব্যাংকে বলুন, টাকা আপনার লুট যেহেতু করেছে সময় এবং কম, আপনি তাদেরকে বলুন। ফেরত আনানোর জন্য এই আইন আচ্ছা, করা হয়েছে। এখন সরকার কি চিন্তা করে ওইখানে কাকে প্রোভাইড করার জন্য এনেছে সেটা দেখার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। তবে কথা ছিল বাংলাদেশের জনগণের এইটাই মানে চিন্তা ছিল, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরও এইটাই চিন্তা ছিল, যত অলিগার কাছে তাদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে। সকল অলিগাররাই কিন্তু ওই ফেসিস্ট রেজিমের সঙ্গে তারা মোটামুটি অনেকেই সম্পৃক্ত ছিল এবং তাদেরকে সহযোগিতা করে গিয়েছে, এবং সেটার এগেনস্টে আমাদের পদক্ষেপ ছিল। আমরা সেই বক্তব্যগুলো নিয়েই মানুষের কাছে গেছি, মানুষ আমাদেরকে পছন্দ করেছে। সুতরাং আমরা আরেকটা কথাও বললো যে কি সংস্কারের কথা বললো, কোনো সংস্কার যতদিন পর্যন্ত মানে না হবে ততদিন পর্যন্ত ওরা মানে কথা বলতেই থাকবে, মানে গলা ফাটাইতেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ওরা গলা ফাটাক সেটা আমরাও চাই, কিন্তু আমাদের যে উদ্দেশ্যটা আছে যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে তারা সবার আগে স্বাক্ষর করলো না কেন? এত তাদের মধ্যে জুলাইয়ের চেতনা বিদ্যমান, সেই চেতনা নিয়ে জুলাই সনদে সকলের প্রথমে কেন বিএনপিকেই স্বাক্ষর করতে হলো, কারণ ওই যে কেন অন্যরা বাস্তবায়নের স্বাক্ষর রূপরেখা ছিল করলো না? জি। এখন তারা কেন তখন স্বাক্ষর করলো না? কেন বিএনপিকে এই দায়িত্ব মাথায় নিতে হলো? যেরকম করে মুক্তিযুদ্ধের দায়িত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেরকম করে জুলাই সনদেও বিএনপিকেই কিন্তু প্রথম স্বাক্ষর করতে হয়েছে। বিএনপি বাংলাদেশের মানুষকে বলেছে আমরা সংস্কার করতে চাই, আমরা 31 দফা প্রস্তাব দিয়েছি বাংলাদেশের মানে সংস্কারের জন্য। সুতরাং এই কাজগুলো আমরা করব। এবং আজকের জনসভায় কোথা থেকে একটা বক্তব্য করলো যে হচ্ছে মাওলানা ভাসানী মানে প্রতীক তুলে দিয়েছেন। আমি দেখেছি যে প্রধানমন্ত্রী বলেছেন যে হচ্ছে মাওলানা ভাসানী যেহেতু কৃষকদের কথা বারবার বলে গিয়েছেন ওনার জীবদশায়, সেই জন্য আমি কৃষকদেরকে হচ্ছে আজকে কৃষি কার্ড বিতরণের মধ্য দিয়ে আমি তাদের উন্নয়নের কাজে পদক্ষেপটা গ্রহণ করলাম, এবং এটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতেও ছিল। সুতরাং এই কাজগুলো, ভালো কাজগুলো তারা মানে কোনোভাবেই মানে আপনার হচ্ছে তারা ওগুলো দেখছে না। তারা দেখছে কি যে জুলাইয়ের চেতনা খালি মানে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, জুলাইয়ের চেতনা ভাগাভাগি হয়ে যাচ্ছে, কোনো কিছুই ভাগাভাগি হচ্ছে না। বাংলাদেশ রাষ্ট্রটাকে যাতে করে একটি এই যে খাদের কিনারায় নিয়ে গেছিল শেখ হাসিনা, সেই রাষ্ট্রটাকে যাতে আবার মানে পুনঃপ্রবর্তন করা যায় তার সঠিক জায়গায়, সেটা এই যে স্নিগ্ধা বলছিলেন যে এখানে দুর্নীতি যারা করেছে তাদের বিচার করা হোক, যারা হচ্ছে সকল কিছু ধ্বংস করার ক্ষেত্রে তাদের কাজ করেছে বা হত্যা করেছে, এইরকম মানুষগুলোকে শাস্তি দেওয়া হোক। সকল মানুষকে তো আর আপনি শাস্তি দিতে পারবেন না, যারা এই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে আপনি মানে শাস্তির আওতায় নিয়ে আসেন। এই কাজগুলো বিএনপি করছে কিনা, বিএনপি সরকার করছে কিনা সেটা দেখতে হবে। এখন আপনি এক মাসেই যদি বিএনপি সরকারকে ফাঁসিতে লটকাইতে চান, সেটার তো কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বিএনপি সরকার তার সদিচ্ছা নিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণের কাজে কাজ করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করলে আমার মনে হয় আমরা সবাই মিলে একটি ভালো ডক্টর স্নিগ্ধা, আপনার কাছ থেকে জানতে চাই, আজকে প্রধানমন্ত্রী বলেছেন জুলাই সনদের প্রতিটি অক্ষর প্রতিটি লাইন বাস্তবায়ন করবে এই সরকার। আবার অন্যদিকে বিরোধী পক্ষ সংস্কার নিয়ে এর মধ্যে রাজপথে নেমেছে। আসলে কতটা আপনি কি দেখতে পাচ্ছেন আপনার চোখে? দেখেন, আমি এই পুরো সনদের আলাপটা তো দীর্ঘদিন হয়েছে, যখন সনদের অনেক কিছু নিয়েই কিন্তু আমাদের অনেক ধরনের বক্তব্য আছে, মানে ক্রিটিক্যাল জায়গা থেকে। তো আমাদের তো আর সুযোগ হয় নাই যে সনদ নিয়ে আমরা আলাপ করব। আলাপগুলো করে হয়েছে কিন্তু ওনাদের মধ্যেই, অর্থাৎ আমি বলতে চাচ্ছি রাজনীতিবিদদের মধ্যে আলাপ হয়েছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, নোট অফ ডিসেন্ট তারাই দিয়েছেন। সাধারণ জনগণ, আমরা বারবার বলেছি যখন গণভোট দেওয়া হয়েছে সেই সময়টা খুবই কম ছিল এবং জনগণ ওইভাবে বুঝতে পেরেছে কিনা, যেটা আমাদের বলার কথা, আমি সেটাই বলেছি। তো এই আলাপটা তো প্যারালালি যেতে পারে, কিন্তু একটা কথা আমি সত্যিই বলতে চাই, এটা আমি অত্যন্ত বিনয়ের সাথে বিরোধী দল, রাজনৈতিক দল সকলকে বলতে চাই, বাংলাদেশে এই মুহূর্তে 26 লক্ষ বেকার আছে। স্বয়ং ঢাকা শহরে 7 লক্ষ বেকার আছে, যার প্রতি 5 জনের একজন হচ্ছে উচ্চশিক্ষিত। ইনফ্লেশন রেট 8.5 থেকে 9.2%। ব্যবসা বাণিজ্যের অবস্থা ওই অর্থে খুব একটা ভালো না। সো এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি সনদ করেন, যাই করেন, দেশের জন্যই তো করবেন। সো এই আলাপটা আমি কোনোভাবেই, আমি এটা খুব স্ট্রংলি বলি যে কোনোভাবেই আমি চাবো না একজন শিক্ষক হিসেবে যে সংসদের যে দ্বন্দ্ব, সেইটা আমরা তো নির্বাচন করেছি, প্রতিনিধি পাঠিয়েছি, বিরোধী দল আছে, সেই দল আছে, সেই দ্বন্দ্ব রাজপথে নেমে আসুক। কারণ আমাদের দেশের স্ট্যাবিলিটিটা খুব দরকার। পৃথিবীতে যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং জ্বালানি সংকটের ব্যাপারটা অনেক ভয়ঙ্কর ভাবে আছে, তেলের বিষয় আছে। আমি আজকে পহেলটা বৈশাখ, আপনি কি জানেন এই মুহূর্তে বোরো ধানের সর্বোচ্চ চাষ হওয়া সত্ত্বেও তারা সেটা পাবে না, কৃষকের অবস্থাতেও কিন্তু আছে। তো
এই যারা রাজনীতি করেন তারা তো সকলের জন্য রাজনীতি করেন, গণমানুষের সেই সব গণমানুষের সংকটগুলো আগে সেটার সাথে মোকাবেলার ওইটাকে মোকাবেলা করেন, সনদকে আপনারা আপনাদের পাশাপাশি পাশাপাশি প্যারালালি যেতে পারে, কিন্তু ওগুলো বন্ধ করে দিয়ে আমি সবকিছু বন্ধ করে দিব, কেবল- আমার এখনো ভোটের ডাকটা যায়নি, এটা খুব গুরুত্বপূর্ণ বোঝা জি, অনুভব করা। সেটি নিশ্চয়ই সেটা আমি মনে সবাই করি। বুঝবেন। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শকের ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।